মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেইলি লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। চলে এলাম সকাল 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 একদমই নয়, এখন বাজে 10:30 প্রায়। সকালবেলা তো বুবু চলে যাওয়ার পর 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ফুলমার ঘরে গল্প করে কাটালাম। যেটা এক একদিন যেই দিন চান্স পাই, আমি আর ফুলমা অনেকক্ষণ ধরে গল্প করি। ফুলমার ঘরে যাই, আমরা দুজনে মিলে অনেকক্ষণ গল্প করে কাটাই, তো সেভাবে কেটে যায়। আজকের সকালটাও তাই হয়েছে। তো গল্প টল্প করে কাটালাম। সকালবেলায় ঘুম থেকে উঠেই যেটা আমাকে আজকে অ্যাট্রাক্ট করলো সেটা হচ্ছে, তখনও ঘর ঝাড় দিইনি, কিচ্ছু করিনি, জাস্ট বারান্দার দরজাটা খুলেছি। খোলাটার সাথে সাথেই দেখি ফুল গাছওয়ালা ফুল গাছ বিক্রি করতে আসছে। দেখে তো আমার খুব শখ হলো, দামাদামি করছি। তখন উনি বলছেন যে নিচে আসুন। আমি তখন বললাম নিচে যেতে পারবো না, সদ্য ঘুম থেকে উঠেছি, বাসি কাজ কিচ্ছু হয়নি। তো দাদা আপনি আধা ঘন্টা 1 ঘন্টা পরে ঘুরে আসুন, আমি নিচে গিয়ে গাছ নেব। তখন বলছে কোনো অসুবিধে নেই, আপনি কি নেবেন বলুন, আমি ওপরে দিয়ে আসছি, আপনি পরে টাকা দিন। উনি কিছুতেই সেটা ছাড়বে না, বলে বৌনির সময় আপনাকে দিয়ে বৌনি করবো, তাহলে তাহলে আমি জিনিস দিয়ে যাই। আমি বললাম ঠিক আছে। উনি এসে দিয়ে গেলেন। যাই হোক, তারপর কি নিয়েছি দেখাবো আপনাদের। নিচে গেলে হয়তো আমি আরও কিছু নিতে পারতাম, বাট সেই সময় হয়নি আমার। তারপরে নিয়েছি, তারপরে গিয়ে গল্প টল্প করে ঠরে বুবু চলে গেল অফিস, সব করে ঠরে এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে গেছিলাম দোকানে ওয়াই নিতে, বাট চিকেন ফ্লেভার ওয়াই নেই, সেখানে আছে ভেজ। তো ভেজটা তো জিয়া খাবে না, ওটার একটা স্মেল কেমন, ভেজ ফ্লেভারের ভালো হয় না, তাই জন্য নিতে পারিনি। তা না নিয়েই চলে এসেছি। নিয়ে এসেছি কেক 2 ধরনের। আর হেসে ব্রেকফাস্ট কী বানাবো, আজকে বানাচ্ছি গোলা রুটি। আমরা তো ছোটোবেলা থেকে গোলা রুটি বলে জানি না আপনারা কী নামে জানেন এটাকে। দেখাচ্ছি আজকে আমার হাতের গোলা রুটি, আর ইউজ হচ্ছে এই সেই খুন্তি মেলা থেকে কেনা, দারুণ কাজে দিচ্ছে। যদিও আমি বানাচ্ছি ননস্টিকের ফ্রাইং প্যানে, এই যে ননস্টিকের ফ্রাইং প্যানে আমি বানাচ্ছি, তো সুবিধে হচ্ছে। আপনারা বলবেন ননস্টিকের ফ্রাইং প্যানে বানাচ্ছেন আর কাঠের হাতা ইউজ না করে। কাঠের হাতা, খুন্তি, মোটা, রোগা, পাতলা, অনেক ধরনের আমার কাছে আছে। আপনারা হয়তো যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি বাসন কিনতে খুব ভালোবাসি। মানে কি বলবো, শপিং করতে বহুদিন একটা জিনিসে থাকলে আমি একটু উবে যাই। তো আমার কাছে ভেরিয়েশন পছন্দ, মানে প্রচুর জিনিসে প্রচুর ভেরিয়েশন থাকবে, আমি ভীষণ পছন্দ করি ছোটোর থেকে। বড় হয়েও এখনও তাই। তা আমার সেই অভ্যাসটা হয়তো, সেই ভালো লাগা ভালোবাসাটা বা এই জিনিস কেনার যে একটা ক্রেজ, সেটা কিছুটা হলেও আমার হাজব্যান্ড আমাকে ভালো মতো জানে। তো মেলা থেকে এটা ওই দেখিয়েছে, কিনে দিয়েছে। যখন টাকা পয়সা থাকে বা শপিং করাতে পারবে, ও আমাকে প্রচুর শপিং করায়, তার জন্য আমি কোনোদিনও এটা ডিনাই করতে পারবো না। কখনো মানা করেনি, সবসময়ই আমাকে শপিং করায়। যখনই ও যেটা যেটা নতুন ধরনের পছন্দ হবে, ইভেন ফুলের গাছ, যেটা ন্যাক ওর ছিল না, কিন্তু আজ এত বছর ধরে আমার সাথে থাকতে থাকতে সেই ফুল গাছের প্রতি ওর ইন্টারেস্ট চলে এসছে। নতুন কিছু দেখলেই নেবে না, এরকমটাই। তো যাই হোক, আই এম ব্লেসড, থ্যাঙ্কফুলি, হোপফুলি। তো যাই হোক, তা এই আজকে নতুন খুন্তিটা ইউজ করছি। এখন যদি এই ফ্রাইং প্যান ইউজ করি, ফ্রাইং প্যান হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো নষ্ট না হলে নতুন পাবো কোত্থেকে বলুন। ফ্রাইং প্যানও আমার কাছে প্রচুর ভেরিয়েশন আছে, নানান রকম ননস্টিকের ফ্রাই প্যান আর বা তাওয়া যেটাই বলুন। আর লোহার যেটা প্রসিদ্ধ আমলের তাওয়া, সেটাও আমার কাছে আছে খুব মজবুত, যেটা বিয়ের পরে আমি কিনেছিলাম রুটি ভাজার জন্য প্রথম, সেটাও আছে খুব সুন্দর, সেটাতেও করা যায়। তো এটা হাতের কাছে রেখেছি, কারণ জিয়া আজকাল ইউজ করে সব ফ্রাইং প্যান, তাওয়া, ননস্টিকের সব এগুলো, যার জন্য এটাতেই করলাম, এই খুন্তিটা ইউজ করলাম। চাহে যদি এর ছাল বাকলা উঠে যায় তাহলে ভালোই হবে, নতুন আর একটা পাবো, তাই না? এই একটা ভাজা হয়ে গেল আমার, চলে গেল আমার জিয়া রানির প্লেটে। এখন আরেকটা ব্যাটার দেবো, আরেকটা করবো। গুলিয়ে নিয়েছি, তার আগে ফ্রাইং প্যানে একটু তেল ব্রাশ করে দেব, অয়েল ব্রাশ করে দিচ্ছি। এইবার দেব গোলা রুটির ব্যাটারটা। এটার মধ্যে আছে নুন, চিনি, তারপর পেঁয়াজ কুচি আর আটাটা বেশি, ময়দাটা সামান্য একটু দিয়ে এই ব্যাটারটা রেডি করেছি। আর পাশের গ্যাসে বসে গেছে ডিম সেদ্ধ। ঘরে আজকে যে কটা ছিল সে কটা, এই দুদিন আর ট্রে কিনতে যায়নি, পাশের দোকানে পাওয়া যাচ্ছে না। আমাদের পাশেই রূপসাদের দোকান,
এখানে এসে রূপসা বলে যার কথা বলছি, সেটা এখানে আসার পর জিয়ার ওর সাথেই ফার্স্ট বন্ধুত্ব হয় এই পাড়াতে। ওর বান্ধবী বয়সের দিক দিয়ে ওর থেকে 1-2 বছরের হয়তো বড়, সেটা ডাজেন্ট ম্যাটার, বয়স ম্যাটার করে না সবসময় বন্ধুত্বের ক্ষেত্রে। যে কোনো এজে যে কোনো লোকের সাথে বন্ধুত্ব করা যায়, আমি তো তাই মনে করি, বন্ধুত্ব তাকেই বলে। তো তখনই ওর ফার্স্ট বন্ধু আমাদের বাড়িতে তখন আসতো। এখন যত উঁচু ক্লাসে উঠছে দুজনের কাছে সময়ের বড় অভাব, দেখাও হয় না এরকম অবস্থা। তো ওদেরই দোকান খুলেছে বাড়ির উপরে, মুদিখানার দোকান, সেখান থেকে টুকটাক সব কিছুই পেয়ে যাই। আমাদের বাড়িটা বলেছি ফ্ল্যাটটা দুধারেই গেট রয়েছে, দুধারের রাস্তাতেই আমরা পাই, দুটো রাস্তা, সেখানে দুধারে প্রচুর দোকান রয়েছে। তো ওই জন্য দোকানের পাটের অভাব নেই যখন যেদিকে পারি। এই যে বসে গেছে ডিম সিদ্ধ, কয়েকটা রেখে দেবো আর কটা দিয়ে আমার ঝোল করব। ওদের আজকে মাছ ভাজা রয়েছে। আজকে পড়েছে প্রচণ্ড গরম, সকাল থেকে লু চলছে, এই জন্য ভাবছি যত তাড়াতাড়ি পারি আমি রান্নাটা সেরে নিই। রান্না সেরে রান্নাঘর থেকে বিদায় নিতে পারলে আমার জীবন ধন্য। এই গরমে রান্না হওয়ার আগে আলু সেদ্ধ হোক না হোক, ডিম সেদ্ধ না হোক, আমি সেদ্ধ ডেফিনেটলি হয়ে যাব। পরিস্থিতিটা আজকের এমন গরম, তো ঝটপট করে রান্নাটা সেরে ফেলি। আজকে গাছেও জল দিলাম না, সকাল থেকে প্রচণ্ড রৌদ্র ছিল, যা দেওয়ার সন্ধেবেলায় দেবো। এবার এটাকে টান। আজকে রৌদ্রটা গেস করতে পাচ্ছেন, প্রচণ্ড গরম, প্রচণ্ড। এই যে রান্নাঘরে পুরো রৌদ্র তাকে ঢুকে গেছে, প্রচণ্ড গরম, আর পারছি না। তাই কোনো মতন ফটাফট রান্নাবান্না সেরে স্নান টান করে পুজো দিয়ে চলে এলাম। কি রান্নাবান্না করছি এই সময়ের মধ্যে তাড়াহুড়ো করে দেখাচ্ছি। এই করেছি ডাল, কালাই আর মুগ সেদ্ধ করে, ফোড়ন দেওয়া ছাড়া, টমেটো রসুন আছে এতে, এই দিয়ে করেছি। এই করেছি ডিমের ঝোল, যেটা শুধু আমিই খাবো আর কেউ না, ডিম হয়তো খেতে পারে। বেগুন ভাজা, পটল আলু দিয়ে তরকারি, করলা আলু ভাজা, আর এদিকে ভিন্ডি টমেটো রসুন দিয়ে লঙ্কার গুঁড়ো আর হলুদ আর লবণ দিয়ে ভাজা। এই তো ভাজা করেছি। এই রান্নাবান্না আজকে। চলুন ঝটপট করে খেয়ে নিই। আর জিয়ার জন্য ছিল কালকের মাছের ঝোল, যদিও মাছ আছে ভেজে রেখেছি, জিয়ার জন্য মাছের ঝোল রেখেছিলাম, জিয়া ওটা দিয়ে ভাত দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন আমার বাকি। চলুন ঝটপট করে আমি লাঞ্চটা সেরে নিই। এখানে বাইরের ঘরে বসে খেতেই পারবো না, এত চরম গরম। বেডরুমে গিয়ে বসে একটু শান্তি মতো খাই। গুড ইভিনিং এভরিওয়ান। এই যে সন্ধেবেলায় সন্ধে টন্ধে দিয়ে জিয়া করো, সন্ধেবেলায় সন্ধে টন্ধে দিয়ে এই যে চা মুড়ি নিয়ে বসে গেলাম। জিয়ার আবদারে একটু মুড়ি মাখলাম। জিয়ার ইচ্ছে ছিল যেমন ঝালমুড়িতে আলু দেয়, আলু সেদ্ধ, ওটা আমি বললাম ওটা এখন আর পারবো না, তাই একটু বেশ টেস্টি করে চটপটা করে মুড়ি মাখলাম। পেঁয়াজ, তারপর পাঁপড় কুচি, তারপর তোমার এটাতে কি দিয়েছি, চানাচুর। চানাচুর ছাড়া তো মুড়ি চানাচুর ভালোই লাগে না, দারুণ হয়েছে টেস্টি খেতে। হ্যাঁ দারুণ হয়েছে, খাচ্ছি এখন। আর একটু পেঁয়াজ লাগতো, কত যে পেঁয়াজ খাই আমি বুঝতে পারি না। চা মুড়িটা দারুণভাবে খেলাম, কিন্তু লাস্টের দিকে চা থাকতে থাকতে জিয়া মুড়ির বাটি নিয়ে চলে গেল। কারণ জানেন কি? কারণ হচ্ছে জিয়া সেটাতে আরও অ্যাড করবে পেঁয়াজ। পেঁয়াজ নাকি ওর কম হয়ে গেছে, ভীষণ কাঁচা পেঁয়াজ মুড়িতে খেতে ভালোবাসে, তাই আবার চলে গেল পেঁয়াজ আনতে। তার সঙ্গে আবার কি করবে, আলু সেদ্ধ যেহেতু পাইনি, পরে দুপুরবেলা আজকে যে আলু পটলের তরকারি করেছিলাম ওখান থেকে আলু তুলে কেটে কেটে সেটা নিয়ে অ্যাড করেছি। হে ভগবান! যাই হোক, আমার ততক্ষণে চা খাওয়া শেষ হয়ে গেছে। তাও 1 চামচ একটু কোনো মতন আলু ছেড়ে খেলাম, কারণ আলুটা তো ফ্রিজে ছিল তরকারিটা, কী আর বলবো, যার যেমন টেস্ট। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে একটু বসে আছি। কালকে স্যাটারডে, তারপরের দিন সানডে, বাবুর 2 দিন ছুটি আছে। বাট আজকে কাজের প্রেশার এতটাই বেশি যে এখনও অফিস থেকে বেরোতে পারিনি, 9টা অলরেডি বেজে গেছে। বললো সন্ধ্যের মিটিংয়ে আরও ওয়ার্কলোড এত দিয়ে দিল, যেগুলো আজকেই কমপ্লিট করতে হবে। জানে যে কাল পরশু ছুটি, সবাই একটু চেষ্টা করবে তাড়াতাড়ি
সেরে বেরিয়ে যাওয়া, নাকে আরও কাজের প্রেশার দেওয়া, কী আর বলবো, প্রাইভেট কাজ একেই বলে, কিছু করার নেই। তো এখনও করছে, বলল চাও খাইনি, ওখানে আশেপাশে কোনো চায়ের দোকানও নেই, যেতে হলে সেই বাস স্ট্যান্ডে গিয়ে চা খেতে হবে, তো অনেক লেট হয়ে যাবে। তো বললো ওই জন্য, আর অফিসে বানাবো, চা চিনি চাপাতি সব শেষ হয়ে, মানে চা চিনি দুধ সব আনাতে হবে, এখন আর এগুলো আনানোর আমার কাছে সময়ও নেই, ধৈর্যও নেই, তাই আর চা খাইনি। আমি বললাম ঠিক আছে, বানিয়ে রেখেছি, এসে খেও। তখন বলছে আজকে রাতে যতক্ষণে পৌঁছবো তখন আর চা খাওয়ার সময় হবে না, একবারে ডিনারে বসতে হবে, কি আর করা যাবে। আমি বললাম এত রাত হবে, বলে হ্যাঁ। তো যাই হোক, অন্যদিন তাও অলমোস্ট 9টা এরকম টাইমে রওনা হয়ে যায়, 9টা সোয়া 9টা, বাড়ি ঢুকতে ঢুকতে অলমোস্ট 10টা। আজ তো মনে করেন সেটা ওর থেকেও বেশি লেট হবে, হয়তো 11টাও হয়ে যেতে পারে, 10:30 11টা, জানি না কখন, হোপফুলি তাড়াতাড়ি আসুক। দিনের রান্নাবান্না তো সব করেই রেখেছি একবারেই, দুবেলার, তো রাতে চাপ নেই। এখন ওই জন্য বসে আছি। আজকে যেটা আপনাদের বলা হয়নি, সকালবেলা ঘুম থেকে উঠে যে বলেছিলাম যে দরজা খুলেই ফুল গাছালাকে দেখেছি, ভীষণ খুশি হয়ে যাই আমি এগুলো দেখলে। ইচ্ছে ছিল যে নিচে গিয়ে আরও গাছপালা নিজে চোখের সামনে দেখে ভালো মতো, মানে ভ্যানে তো একগুচ্ছ গাছ না, বা ওপর থেকে দেখে সেটা আমি অত ভালো মতো বুঝতে পারছি না, হয়তো নিচে গেলে আরও কিছু গাছ নিতে পারতাম, কিন্তু 7 সকালে এদিকে বাসি ঘর ছাড় দেওয়া হয়নি। তাও উনি যেহেতু বললেন আমি ওপরে তুলে দিয়ে যাচ্ছি, কী নিয়েছি আজকে, নিয়েছি একটাই গাছ, নিচে গেলে আরও নিতাম, বাট সেই সৌভাগ্য হলো না, কারণ আমার টাইমটা আজকে এই কয়েকদিন আমি রোজ 6টা 6:10 অলমোস্ট এরকম টাইমে উঠে গেছি। আজকে কি হলো, আজকে 5:30টার সময় উঠে বাথরুমে গেলাম, বাথরুম থেকে এসে আবার এসে শুয়ে পড়লাম, বললাম আজকে আর উঠবো না, বাইরে চনচনে রোদ্রু তখনই, আমি ভাবলাম আজকে একটু ঘুমোবো, দেখি যদি ঘুম আসে, যদি ঘুম না আসে উঠে পড়বো। তো এসে দেখি শুয়েছি, ঘুম ঘুম চোখে ঘুমিয়েও পড়েছি, পাক্কা ডট 7:30টায় আমি উঠেছি। উঠেই মেন ঠাকুর প্রণাম করেই মেন ডোর খুললাম, যেটা আমি রোজ করি, কিচেনের জানলা টানলা খুলেই বারান্দার দরজা খুলতে যাই, ওটা খুলতেই ফুল গাছের আওয়াজ পেলাম, দরজা খুলেই দেখলাম, মনটা চাচ্ছিল নিচে যাই, বাট হয়নি। যাই হোক, তারপরে ওনাকে বললাম যে ইচ্ছে ছিল দাদা আপনি আধ ঘন্টা 1 ঘন্টা পরে ঘুরে আসুন, আমি নেব। বলছে না দরকার নেই, কোনো ব্যাপার নেই, আপনি বলেন কোনটা নেবেন আমি দিয়ে আসি। আমি বলছি না, ব্যাপার ওটা না, ব্যাপার আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, বাসি ঘর ঝাড় দিইনি, বাসি গাছ ছাড়া হয়নি, আমি এই মুহূর্তে গাছ কিনতেও পারবো না, বাসি ঘর ঝাড় না দিয়ে কাউকে টাকা পয়সা দিতে নেই ঘর থেকে। তো সুতরাং এটা আমি জানি, এখন কে কে কজন জানেন বা মানেন তা আমি জানি না, বাট আমি এটা মানি, বাসি ঘর ঝাড় না দিয়ে ঘর থেকে টাকা পয়সা বার করতে নেই, টাকা আসুক এটা আপনার ভালো, বাট আপনি বাসি ঘর থেকে টাকা পয়সা দেবেন না, এটা আমি জানি। যাই হোক, আমি তাই বললাম। তখন উনি বলছেন যে আপনাকে আসতে হবে না, আমি কি কি নেবেন বলুন, আমি দিয়ে আসছি, আমি ঘন্টা খানেক পরে এসে টাকা নিয়ে যাব। তাই বললাম হ্যাঁ সেটাও হয়, বাট আপনার বৌনি হয়েছে, বলে না বৌনি আপনাকে, বলছে তাহলে কেমন করে টাকা দেয়, বলে না না কোনো ব্যাপার না, এখানে আরও সবাই নেবে, ওরা দিয়ে দিচ্ছে। তো নিচে ওই সময় ফুলমা ছিল, ফুলমা হলো আমার কাকি শাশুড়ি, তো ফুলমা ছিল, ফুলমাও গাছ নিল, জবা ফুলের গাছ নিল দুটো, একটা পিঙ্ক কালারের হাজারি জবাগুলো হয় যে, মানে ওটা হাজারি জবা বলো না, হাজারি জবা বলে অন্য গাছ বিক্রি হয়, বাট ওটাই অ্যাকচুয়াল হাজারি জবা, প্রচুর ফুল ফোটে। ওই ফুল যদি আপনার বাড়িতে থাকে, টবে রাখুন, মাটিতে রাখলে তো কথাই নেই, যদি টবেও রাখেন প্রচুর ফুল ফোটে, সাদা গোলাপি এই দুটো কালারের হয়, দারুণ। আমার কাছে বহু কাল আগে ছিল, পরে শ্বশুরবাড়িতে ওটা পার্সেল করে দিই, বাট এখন একটারও চিহ্ন নেই, কিন্তু আমার এখন জায়গা নেই জন্য লাগাতে পারি না, তাছাড়া খুব ইচ্ছে ছিল। আমার কাছে যত আছে অলমোস্ট লাল জবা, আর আছে হলুদ লাল পঞ্চমুখী জবা, আর আছে অরেঞ্জ মাঝখানে লাল টুকটুকে ওই একটা জবা, আরেকটা আছে ছোট ছোট পিঙ্ক হাজারি জবা যেটা বলে ওরা, বাট যাই হোক ওটা আছে। কিন্তু হয়েছে কি, একটা টবের মধ্যে 2-3টে করে জবা ফোটানোতে, গাছ লাগানোতে হয়তো কোনোটা গ্রো করে গেছে, কোনোটা ছোটোই রয়ে গেছে, বাট ওটাকে যে শিফট করে আলাদা পটে করবো সেটার আর জায়গা নেই, যেহেতু করি না। ছাদে ফেলে রাখা গাছ রোজ রোজ যাওয়া সম্ভব না। ছাদে আমার যে কটা গাছ আছে অলমোস্ট ওগুলোতে মনে করুন এই সিজনে হয়তো ফুল ফুটবে না, আবার আগামী শীতে ফুটবে, এরকম ধরনের গাছই আমার ছাদে রাখা আছে। আর যেগুলো রোজ আমার এই সিজন ওয়াইজ ফুল পাবো সেগুলো সব আমার বারান্দা, যেগুলোর রেগুলার বেস টেক কেয়ারের প্রয়োজন সেগুলোই আমার বারান্দাতে।
আর জবার সিজন এটা এই সময় পাবো। আরেকটা আছে পার্পেল জবা। এই তো এই কটা জবার কালেকশন, আর বেশি বাড়াইনি জায়গার জন্য। তো যাই হোক, যেটা আজকে নিয়েছি 1 বস্তা মাটি, নামেই 1 বস্তা, তাই এটা ব্যাগে রাখা ছিল। আমি বললাম বস্তারটা নেবো না, আপনি আমাকে খোলা যে ওপেন দেখাচ্ছেন সেই ব্যাগের থেকে মাটি দেন। কারণ আমি এর আগে বস্তার মাটি নিয়েছি, এঁটেল মাটি, অমুক মাটি, হাবি যাবি যত নোংরা ওই বস্তাতে ভরে দেয়। কারণ আপনি তো বস্তা সিল প্যাক নিচ্ছেন, বাড়ি এসে খুলে ওরকম অবস্থা থাকে। ওই জন্য আমি এর আগে নিয়ে ওই নোংরা মাটি আমি নিতে চাই না, যার জন্য আমি বললাম যেটা খোলা আছে ব্যাগে আমাকে ওটাই এসে দিয়ে যান। বললো এটা নেবেন? আমি বলছি হ্যাঁ এটাই নেবো, আমি যদি এটা দেন তবে আমি নেবো, বস্তারটা নিচ্ছি না। যাই হোক, সেই দামাদামি করে 150 টাকা, 200 টাকা চেয়েছিল, 150 টাকা বস্তা, ওই 1 ব্যাগ ভর্তি মাটি, ভর্তিও না আধা। যাই হোক, এখন সবই ওই 150 টাকার নিচে নিই, ওটা নিলাম। আর যেটা একটা ছিল না, আপনাদের এর আগেও বলেছি, সেটা হচ্ছে ওই যে ডবল পাপড়ির নীলকণ্ঠ। আমার কাছে সিঙ্গেল পাপড়ির নীলকণ্ঠ আছে, নেই তা বলবো না, আমার কাছে এর আগে কালেকশন ছিল। তারপরে সামহাও কোথায় গেছে আর বলতে পারবো না, গাছ শিফটিং করে বা কিছু করে ওটা মরে গেছে বা কিছু হয়ে গেছে, নেই আপাতত সিঙ্গেল পাপড়ির একটা বড় গাছ আছে। আর সেদিন ডবল পাপড়ির নীলকণ্ঠ কিছুদিন আগে কিনতে গিয়েও সেটা পেলাম না, গাছ ছিল, বাট ওই ভাই বলছে যে ফুল ফোটা অবস্থায় নেই দিদি, তোমাকে যদি দেই, পরে যদি সেটা অন্য কালার, আমি এখন বলতেও পারছি না, পরে অন্য কালার বেরোলে তুমি ভাববে যে আমি ঠকিয়ে দিলাম। তখনও আমাকে পার্পল কালারের নীলকণ্ঠটা ধরিয়ে দিল, ডবল পাপড়ি নিয়ে এলাম, ছিল না আমার কালেকশানে, ওটাও বুনেছি, ওটাকে একটা এমন সুন্দর হাইটে রেখেছি, রোজি ফুল ফোটে সুন্দর। তা ডবল পাপড়ির নীলকণ্ঠ আমার ভীষণ প্রিয়। তা ফুলমাকেও বলে রেখেছি তোমার কাছে সিডস হলে আমাকে দেবে। তো একটা হয়েছে, এখনও পাকেনি, তাও আমি ধৈর্য হারা, গাছ দেখি আপনার কাছে আছে, আজকে ভ্যানালাকে বললাম তো, বলে হ্যাঁ আছে, আনছি, একটা নিয়ে আসে। ওটা নিয়েছে 40 টাকা, বেশ একটা বড় লম্বা ট্যাংট্যাঙে ডালওয়ালা মজবুত গাছই ছিল। তারপর শুরু হলো, ওই পোটলা ঘরের সামনে রেখে দিয়ে উনি চলে গেলেন। পরে আমি যখন বুবু বেরোলো, তারপরে গিয়ে সামনের বাড়ির বৌদিও গাছ নিয়েছে, বৌদি নিয়েছে সাদা ডবল পাপড়ির নীলকণ্ঠ। বৌদির কাছে আমি টাকা দিয়ে এলাম, বৌদি কখন না কখন আসবে, উনি আবার ওপরে আসবে কষ্ট করে, তোমার কাছে টাকা দিয়ে গেলাম, তুমি দিয়ে দিও। বৌদির কাছে দিয়ে এসেছি, ফুলমাও তাই করলো, দিয়ে টিয়ে এসে ঘরে এসে জেনারেলি কাজে ফুলমার ঘরে বসে 1 ঘন্টা আড্ডা দিয়ে রান্নাঘরে আসলাম। তারপরে এসেই ডিসাইড করলাম গোলা রুটি খাবো। 2টো গোলা রুটি ভাজতেই কপালটা এমন, গ্যাস শেষ হয়ে গেল। আমি গ্যাস চেঞ্জ করতে পারি, বাট আমার খুব ভয় লাগে, কেন জানো একটা জানি না, পারি না তা নয়, আমার খুব ভয় লাগে। সবসময়ই আমি জেঠু, কাকু, ফুলমা কাউকে না কাউকে ডাকি। তো জেঠুকে ডেকে সিলিন্ডারটা চেঞ্জ করালাম। তারপরে বাকি রান্নাবান্না, ডাল, ডিমের ঝোল, তারপর আলু পটলের তরকারি, তারপর ভেন্ডি ভাজা, করলা আলু ভাজা, বেগুন ভাজা। আপনারা ভাববেন এতগুলো ভাজা করে রেখেছি যাতে আমার 2 বেলার চাপ নেই। আপনারা জানেন আমার রাতের রান্না পছন্দ না, যদি কখনো করিও সেটা টেম্পারারি বেসিস, আর বলবেন আমরা অনিচ্ছা সহই। তার মধ্যে আর এই প্যাচে গরমে তো রান্নাঘরে বারবার দর্শন, মা গো মা ক্ষমা করো, ভালো লাগে না। তো ওই জন্যই সব সেরে রেখেছি, রাতে শুধু মাইক্রোতে গরম করবো, খাবো, যত শর্টকাট হয়। আর মাছ ভাজা রয়েছে, যখন খেতে বসবে তখন মাছ হালকা ফ্রাই করে তুলে রেখেছি, আবার সেগুলোকে একটু ফ্রাই করব, পেঁয়াজ রসুন ভেজে দেবো, ব্যাস হয়ে গেল। এই হলো আমার আজকে রাতের মেনু হবে। তো এই জন্য সব সেরে টেরে এসে এখন বসে আছি এই ঘরে, বাইরের ঘরে প্রচণ্ড গরমে যাওয়া যাচ্ছে না। তারপরে দুপুরবেলা রান্নাবান্না সেরে তখন বেজে গেছে প্রায় 2টো। তারপর ওই সময় ছাদে গেলাম, না ওই সময় জিয়া বলছে মা আমি এখন ভাত খেয়ে নেব, ও লাস্ট মোমেন্টে বলছে যে ভাত হয়ে গেছে, আমি ওই ভাত দিয়ে এখন ফ্রাইড রাইসের মতো বানাবো, ধৈর্য বলেন। আবার ওটাকে অল্প ভাত দিয়ে ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটাকে ফ্রাইড রাইস বানালো। বললাম যে কী দিয়ে খাবি, বলে মাছের ঝোল দিয়ে। আমি ও মাই গড। তারপর সেটা ছিল ফ্রিজে, মাছের ঝোল গরম করতে গিয়ে দেখে লাস্ট মোমেন্টে, হ্যাঁ ভাজা মাছ আছে, ঝোল তো ফেলে দিচ্ছি আমি, বলিস নি তো আমাকে রাখতে, আমি ফেলে দিচ্ছি। তারপরে সেই গিয়ে আবার সেই বলছে মা এখন আমি মাছের ঝোল খাবো কেমন করে, মাইক্রো চলছে না, কারেন্ট চলে গেছে।
আমি বললাম দাঁড়া, তখন পোটলা পুটলেই নিয়েছি যে আমি ছাদে যাব গাছটাকে ঠিকঠাক করে লাগাতে। আবার ওগুলো সব রেখে আবার দৌড়ে এলাম, কড়াইতে মাছের ঝোল গরম করে দিয়ে তারপরে ও খেতে বসে। আমাদের জিয়া খাওয়া ছাড়া কিচ্ছু বোঝেন না জানেন, আর আমার ততটাই অভক্তি লাগে। কোনো মাছের ঝোল হবে না, তরকারি আছে, মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে শেখো, সবসময় 1 মিনিটে খেও না। তারপরে যাই হোক ওগুলো সব সেরে চলে গেলাম ছাদে, গিয়ে ওটার প্লাস্টিক ছিল, ওটাকে মানে প্লাস্টিকের যে পলিথিন গাছে, ওটাকে টবে একটা ছোট পটে রিপট করলাম, করে ওই ট্যাং ট্যাঙে ঝুল ছিল এরকম ময়ূরের শেখার মতো ডালগুলো। অত বড় ডাল তো আমি রাখবো না, কারণ নীলকণ্ঠ হচ্ছে পেঁচিয়ে যাওয়া গাছ, ক্রিপার যাকে বলে। তো ওটা আমার এখানে জায়গা হবে না। হ্যাঁ, হবে না তা বলবো না, হয়তো বারান্দা গ্রিল দিয়ে পেঁচিয়ে যাবে, ওইভাবেই আমি চাই না, কারণ ওখানে অনেকগুলো গাছ আছে, ও শুধু গ্রিলকে পেঁচাবে না, ও পাশের গাছগুলোকেও পেঁচিয়ে নেবে। তো যারা চান না এরকমটা হোক, আর আমি যদি চাই ওকে আমি কোনো কিছুতে পেঁচিয়ে বা অ্যাজ এ ক্রিপার ওকে ইসে করে দেবো, সেটাও করতে পারবো, সেটারও আমার কাছে আশ্চর্যজনক কিছু না। সেটাও দড়ি দিয়ে বেঁধে আমি চাইলে সিলিংয়ের ওপরে হুক করা, তার সাথে বেঁধে দিয়েও আমি বানাতে পারতাম, বাট আমি ওরকম কিছু করতে চাই না, জন্য আমি ওকে বেটে করে বুশি করে রাখতে চাই। তো ওইরকমভাবে করবো জন্য আমি একদম স্টিক দিয়ে গাছটাকে লাগিয়ে কালকে দেখাবো। আজকে আর গরমে আর ধৈর্য হলো না যে আমি ওটার ভিডিও করি। যাই হোক, ওটাকে করে একটা স্টিক দিয়ে, স্টিকের সাহায্যে ওটাকে বেঁধে একদম জগাটাকে একটু উড়িয়ে দিলাম। প্রচুর কুড়ি ছিল ওটাতে, কাটতে গিয়ে মায়া লাগলো যে কত কুড়ি ছিল, ওটা আমার হতে পারতো, বাট ছেড়ে দিলাম মায়া না করে, যাতে ওকে আমি সুন্দর করে তৈরি করতে পারি সেইভাবে। আর গাছটা বোনার পরে নিচের দিকেও অনেকগুলো পাতা ছেড়েছিল, কুশি ছেড়েছিল, যাতে ওটা আরও বুশি হবে, বাট আমি চাই না, আমি 1 হাত ডিস্টেন্স অবধি কোনো পাতা ওকে গজাতে দেবো না, যে কটা ছিল চেঁচে কেটে ফেলে দিলাম পাতাগুলো। তারপরে যে গুঁড়িটা রেডি হবে সেটা আপনি এত মোটাও বানাতে পারবেন, নর্মাল গাছের মতন নীলকণ্ঠ গাছও তৈরি করা যায়। সেটা আমি বহু বছর আগে আমার ছোটো কাকার থেকে দেখেছিলাম। ছোটো কাকার কাছ থেকে একটা গাছ আনা, ছোটো কাকা বা আমার বাবার কাছ থেকে একটা গাছ আনা, আমার এত ভালো লেগেছিলো, আর ছোটো কাকার ছাদে দেখেছিলাম। তারপরে বাবাকে বলেছি, তখন বাবা বলছে নিয়ে যাস, আমার কাছে আছে। বাবা দিয়েছিল বহু বছর আগে ডবল পাপড়ির নীলকণ্ঠ, গাছটা বাঁচাতে পারিনি জানেন। ডবল পাপড়ির নীলকণ্ঠ প্রচুর পরিমাণে কিন্তু জলের প্রয়োজন হয় না, জল বেশি পড়লেই গাছ মরে যায়, তখন আমি জানতাম না। খুব সুন্দর গাছের শেপটা ছিল, লিটারালি আমি গাছের শেপে ফিদা হয়ে গেছিলাম। তখন ইচ্ছে ছিল আমিও এরকম বানাবো, বাট তার থেকেও ডিফারেন্ট খুব সুন্দর শেপে আমি এখন বানানো শিখেছি, তো ওইভাবেই আমি বানাবো। আমার আর একটা নীলকণ্ঠ আছে, আপনাদের দেখাবো যে গাছটা কেমন হয়েছে, খুব সুন্দর, ওরকমই বানানোর ইচ্ছে আছে। যাই হোক, ওটাকে কাটিং করে রেডি করে কোনো মতন বারান্দায় সেট আপ করেই দৌড়ে গেছি স্নানে। স্নান টান সেরে টেরে পুজো দিয়ে এলাম, তখন বাজে 3টে, সাড়ে 3টের সময় আর ধৈর্য হলো না। জিয়া ততক্ষণে খেয়ে দিয়ে এই বেডরুমে চলে এলো, এসি ছেড়ে ও বসতে বলছে মা আমি আর পারছি না। আমি বললাম আমিও আর থাকবো না, আমি যাই খাবার দাবার নিয়ে আমি ওই ঘরে গিয়ে বসে খেয়ে হাতে নিয়ে বিছানায় বসে খেয়ে এসে খেয়ে নিয়েছি। খুব সুন্দর লাঞ্চটা করেছি, করে ঠোরে আর যা হয় এই ঘরে মোবাইল দেখতে দেখতে সেই 5টা, তারপরে ঘুমোলাম। তারপরে 5টা কোথায়, আমি ঘুমোলাম অলমোস্ট 6টা, কারণ জিয়ার স্যার পড়াতে চলে এসছে আজকে ডট 6টার সময়, না 6টার সময় পড়াতে চলে এসছে। তারপরে ওর সাথে যে ফ্রেন্ডটা পড়ে আজকে আসেনি, ওর শরীরটা ভালো নেই, তো একাই পড়েছে। তারপরে স্যার যখন ঢুকেছে, তারপরে আমি নিশ্চিন্ত হয়ে কেন যেন ফাঁকা ঘরে, তখন আমার ঘুম এলো। পাক্কা 1.5 ঘন্টা ঘুমিয়ে আমি উঠলাম, উঠে সন্ধে টন্ধে দিলাম, চা বানালাম, মুড়ি মাখলাম, এই যে এসে খেয়ে দিয়ে আপনাদের সামনে বক বক করছি। তো এখনও তো কোনো খবর নেই, লাপাতা সব কিছুই। বুবু কখন আসবে, কী বৃত্তান্ত, বললামই আজকে লেট হবে। এদিকে আজকে মার ডায়ালিসিস চলছে এখন, হ্যাঁ এখন শেষ হয়ে গেছে ডায়ালিসিসের টাইম, 5:45 থেকে শুরু হয়েছিল। আজকে বোন যেতে পারেনি, দাদা গেছে সাথে। তো আপনারা সবাই প্রে করবেন আমার মা যেন ডায়ালিসিস করে যথেষ্ট সুস্থ থাকে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আর বেশি বাড়াচ্ছি না। তো চলুন, সবাই খুব ভালো থাকবেন, আশীর্বাদ করবেন আমরাও যেন ভালো থাকি। আজকের ভিডিও এই পর্যন্তই, কাল দেখা হবে নতুন ভিডিও, নতুন একটি ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই, গুড নাইট।